ধান রোপণের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কি ধরনের যত্ন নিতে হবে। আমন ধান রোপণ করার পর 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় এই সময়টা খুবই সংবেদনশীল সময়। আমার এই জমিতে সদ্য ধান রোপণ করা হয়ে গেছে এবং ওই দিকে দেখুন সদ্য ধান রোপণ করাও চলছে, দুরকম চলছে। চারা যেমনই হোক, মাটি যেমনই হোক, আপনি সার প্রয়োগ যেমন খুশি করে থাকেন আর আবহাওয়া যেমনই হয়ে থাকুক, প্রত্যেককেই এই 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় কি জিনিস খেয়াল রাখতে হবে আজকের ভিডিওয়ে আলোচনা করব। জল ব্যবস্থাপনা, মরা চারা বদলানো, সার প্রয়োগ, কীটপতঙ্গ পর্যবেক্ষণ এবং আগাছা পর্যবেক্ষণ। এই 5টা জিনিসই আমাকে নজরে রাখতে হবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো জল ব্যবস্থাপনা। জল ব্যবস্থাপনায় লক্ষ্য রাখতে হবে চারা রোয়ার পরে জমিতে যেন 1 থেকে 2 ইঞ্চি জল অবশ্যই থাকে। তার থেকে বেশি জল হলে কি হবে, এই যে চারাগুলো যদি এর উপরের স্তরে জল চলে আসে তাহলে চারাটা ডুবে পচে নষ্ট হয়ে যাবে। আবার এদিকেও দেখতে হবে চারার যদি এরম গলা অবধি জল থাকে তাহলেও মুশকিল। গলা অবধি জল থাকলেও এই যে হাওয়া দিচ্ছে, জমির জলের মধ্যে ঢেউ খেলছে, মৌজা খেলছে, তার ফলে কী হবে, গাছটা ডুবে যাবে, তার ফলেও পচে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে আদর্শ 1 থেকে 2 ইঞ্চি জল। এই দেখো এটা 1 থেকে 2 ইঞ্চি, আমার আঙুলটা দেখাচ্ছি, দেখো এতটা জল থাকলেই তবে এটা আদর্শ। এই 7 থেকে 10 দিনের মধ্যে প্রত্যেক দিন খেয়াল রাখতে হবে জল যদি কমে যায় সঙ্গে সঙ্গে জল ধরান, আর যদি অতিরিক্ত জল হয়ে যায় জলের এরকম আল কাটিয়ে পাশের জমিতে জল বার করে দিন, না হলেই আপনার জমিতে ক্ষতি হতে থাকবে। এবার সবাই তো জানো বৃষ্টির জলে ধান চাষ ভালো হয়। অনেকের জমিতে আছে বৃষ্টির জল ছাড়াও জমি শুকনো হয়ে যায়, তারা হয়তো নদী নালা পুকুর থেকে জল তোলো অথবা এরকম ডিপ টিউবওয়েল থেকে জল দাও। তারা কিন্তু আগে থেকে পরিকল্পনা করে রাখবে যেন এই 7 থেকে 10 দিনের মধ্যে জল আমায় পর্যাপ্ত পরিমাণ রাখার জন্য পর্যাপ্ত জল আমায় যোগান পেয়ে যায়। জলের দিকটা তো নজর রাখলাম। এবার আমায় লক্ষ্য করতে হবে যে চারাগুলো বসিয়েছি তার মধ্যে কোনো চারা মরে গেছে কিনা। এখন আমাকে জমির চারপাশে আল দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনো চারা হলুদ হয়ে গেছে কিংবা একটু পচে গেছে কি, সেটা সোজা হচ্ছে না, সবুজ হচ্ছে না, সেই রকম দেখে আমাকে বুঝতে হবে এই চারাটা মরে গেছে। যদি চারা মরা বেরোয় তাহলে সেটাকে আমায় গ্যাপ ফিলিং করতে হবে, ওই মরা চারাটাকে উবড়ে ফেলে দিতে হবে এবং এর সঙ্গেই যে এর বীজতলায় সমসময়কার চারা ছিল সেই চারা, সুস্থ চারা তুলে এনে ওই জায়গায় বসিয়ে দিতে হবে। কেননা এই 7 থেকে 10 দিনের পরে যদি আমি লেট করে বসাই তাহলে ধানের সময়টা আগো পিছু হয়ে যাবে। এই ধানটা যখন বড় হয়ে যাবে ওই নতুন ধান গাছটা বসালে সেটা তার সময়ে সময়ে হতে পারবে না, এর ফল আগে হয়ে যাবে, ওটা পিছিয়ে যাবে। তাই 7 থেকে 10 দিনের মধ্যেই চেষ্টা করতে হবে এই মরা চারা বদলে গ্যাপ ফিলিং করে দেওয়ার। বুদ্ধিমান চাষি সেই চাষি যে বীজতলার সব বীজ একবারে তুলে পুঁতে দেয় না, অন্তত কিছু চারা রেখে দেয়, কারণ তার মাথায় আছে যদি কোনো কারণে চারা মরে যায় আমাকে সেই জায়গাটা গ্যাপ ফিলিং করতে হবে। জল হলো, গ্যাপ ফিলিং হলো, এবার আমাকে সারের দিকে নজর রাখতে হবে। যদি রোপণের দিন সার দিয়ে থাকেন তাহলে এখন আর কোনো সারের কথা চিন্তা করতে হবে না, কিন্তু যারা রোপণের দিন সার প্রয়োগ করতে পারেননি তারা একটু অপেক্ষা করুন। 7 থেকে 10 দিনের মাথায় যখন নতুন শেকড় মাটিতে চাড়িয়ে যাবে সেই সময়টাতেই সারের আসল প্রয়োজন। গাছের তখন সেই সারটাকে নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যাবে। আপনি জৈব সার বা রাসায়নিক সার যে সারটাই পরিকল্পনা করে রেখেছিলেন সেইটা 7 থেকে 10 দিন পরে ছড়িয়ে দিন। জল দেখলাম, মরা চারা দেখলাম, সার দেখলাম, এবার দেখতে হবে পোকামাকড় আর রোগবালাই। ধানের বীজতলা থেকে চারা তুলে এনে রোপণ করার পরেও মাজরা পোকার আক্রমণ থেকেই যায়। আমাকে লক্ষ্য রাখতে হবে এই গাছের ডগ কাটছে কিনা। যদি ডগ কাটে তাহলে বুঝতে হবে মাজরা পোকা কাটছে। এছাড়া অনেক সময় দেখা যায় নতুন চারা সবুজ হয়ে গেছে, শিকড় ছাড়িয়ে গেছে, তারপরেও পাতাগুলো এরম সরু সরু ছুঁচের মতো হয়ে আছে, অর্থাৎ পোকার আক্রমণ। এই জিনিসগুলো শুরুতেই লক্ষ্য না রাখলে তাহলে এই নতুন গাছগুলোকে কেটে নষ্ট করে দেবে। সাধারণত 7 থেকে 10 দিনের মাথায় এই পোকার আক্রমণ দেখা যায় না, যদি আক্রমণ করে থাকে সঙ্গে সঙ্গে কীটনাশকের ব্যবস্থা করুন।
সবশেষে 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে শেষ জিনিস লক্ষ্য রাখতে হবে আগাছা পর্যবেক্ষণ। জমিতে যখন 1 থেকে 2 ইঞ্চি জল থাকে তখন জমিতে আগাছা অতটা দেখা যায় না, কারণ সেই সময় জল থাকার কারণে এই আগাছার বীজগুলো অঙ্কুরোদ্গম হতে পারে না, তাই সেই সময় জমিতে আগাছা হওয়ার সম্ভাবনা একটু কমই থাকে। কিন্তু জমিতে জল কম থাকলে, একদম মাটির লেভেলে জল থাকলে তখন এই ধরনের আগাছা লক্ষ্য করা যায়। তখন আমাকে ঘুরে ঘুরে সেই সব আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। শুরুতেই 7 থেকে 10 দিনের মাথায় আগাছার হাত থেকে বাঁচতে গেলে সেই জলের স্তর 1 থেকে 2 ইঞ্চি বজায় রাখুন, তাহলে নতুন করে আগাছা জন্মাতে পারবে না। এই 5টি পর্যবেক্ষণ আপনাকে ধান বীজ রোপণে 7 থেকে 10 দিনের মাথায় আপনাকে লক্ষ্য রাখতেই হবে। এই দেখুন আমাদের পৌশালী ধানের বীজ। এই ধান বীজের উচ্চতা আমার 1 হাতেরও বেশি। এই ধান বীজ পোঁতার পর যত জল বৃষ্টি হোক না কেন এই ধান বীজ ডুববে না। দেখুন আমার বাবা ওখানে ধান বীজ রোপণ করছে, দিনমজুর না নিয়েই অল্প একটু অংশ নিজেরাই ধীরে ধীরে রোপণ করে কমপ্লিট করে নিচ্ছি। এই যে এদিকে আমি আগের দিন দেখিয়েছিলাম আমাদের রোপণ করা হয়েছিল, কিন্তু আমাদের বীজ কম পড়ে যাওয়ার জন্য এই কিছুটা অংশ আমাদের রোয়া বাকি ছিল। তার জন্য আমরা আবার নতুন বীজ এনে নিজেরা খেটে এই বীজ রোপণ করে নিচ্ছি। ওই দিকটা দেখো 1 খাটল রোপণ করা হয়ে গেছে, এখান থেকে আবার রোপণ চালু হয়েছে। এইভাবে ধীরে ধীরে কষ্ট করে আজকে না হলেও কালকে নিয়ে 2 দিনের মধ্যে এই জায়গাটা আমার বাপি নিজে হাতে রোপণ করে নেবে। এই রকমই ধান চাষের আরও তথ্য জানতে হলে আমাদের সবাই চাষি চ্যানেলে আমন ধান চাষে প্লেলিস্টে গিয়ে দেখতে হবে, আর সাথে সাথে সবাই চাষি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।